প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য ম্যাথ ক্লাস, পুরো কম্বাইন্ড ক্লাস কিন্তু ডব্লিউবিএসএসসি গ্রুপ সি বা ডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য। সেটা স্কিপ করবে না, মোটামুটি 28 থেকে 30টা ম্যাথ আছে এবং সেই প্রত্যেকটা ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। আর এর আগের যে ক্লাসগুলো দিয়েছিলাম সেগুলো দেখেও বুঝতে পেরেছো যে সেই ম্যাথগুলো কেমন ছিল, পরীক্ষা আসার মতো কিনা। এবং পরীক্ষায় কিন্তু এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে খুবই সিম্পল ম্যাথ। এখানে কিন্তু সিম্পল ম্যাথও আছে এবং শেখার মতো অনেক ম্যাথ আছে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। দুটো ম্যাথ, প্রথম ম্যাথটা বলেছে, এই ম্যাথটা একটা ভাইয়ের জন্য, সে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠিয়েছে যে স্যার এই টাইপের ম্যাথে আমি কখন এক যোগ করব আর কখন করব না। ঠিক আছে, 4টি ঘন্টা একসাথে বাজার পর, কি বলেছে, বাজার পর 4টি ঘন্টা একসাথে বাজার পর, 4টা ঘন্টা একসাথে বেজেছে, তারপরে, তার মানে একবার বেজে গেছে, তারপরে এবার আবার বাজবে। সেখানে টাইম দিয়েছে যথাক্রমে 6, 7, 8 এবং 9 সেকেন্ড পর বাজতে লাগলো। একবার বাজা হয়ে গেছে, বোঝা গেল? তাহলে যা উত্তর বেরোবে এই একটা যোগ করতে হবে পরে, একবার বাজার পর। কত সেকেন্ড পর? 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড বাজার পর এত এত সেকেন্ড অন্তর বাজতে লাগলো। 154 ঘন্টায়, সরি 154 বলছি, 1.54 ঘন্টায় তারা কতবার একসাথে বাজবে? তো এর এলসিএম হচ্ছে 504, লসাগু হচ্ছে 504 এবং এই 504 দিয়েই কিন্তু 1.54 ঘন্টাকে ভাগ করলেই কতবার বাজবে তার সাথে এই এক যোগ করে দিতে হবে। বোঝা গেল? তার সাথে এই এক যোগ করে দিতে হবে। তাহলে 1.54 ঘন্টাকে আমি প্রথমে 60 দিয়ে গুণ করে মিনিট করলাম, পরে 60 দিয়ে আমি সেকেন্ড করে দিলাম, টোটালটা বাই 504, আর এই দশমিকের জন্য তুলে নিয়ে এখানে 100 পেয়ে যাবো টোটাল একসাথে। 0 0 কেটে দিলাম, 7 7 49, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 কেটে গেল, 6 6 36, 36 দুগুণে 72 কেটে গেল, 11 দুগুণে 22 কেটে গেল। কতবার বাজলো এই বাজার পরে? 11 বার, আর এই একবার যোগ করে দিতে হবে সমান সমান 12। কি বলেছে, কতবার একসাথে বাজবে? 12 বার। এক যোগ করলাম, বাজার পর বলেছিল একটা যোগ করতে হবে, এই জায়গাটা ক্লিয়ার। এবার হচ্ছে নেক্সট অঙ্ক, বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু বাহু। পরিসীমার সূত্র, একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ ধরলাম, প্রস্থ বি ধরলাম, তার অর্ধেক, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু এটা। তার মানে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা, এটা বোঝাচ্ছে। তো আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা, সেখানে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 8 মিটার। একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য যদি 12, প্রস্থ 8 হয়, তাহলে এর পরিসীমা কত? 8 আর 12 20, তার সাথে 2 গুণ হবে, তাই না? তাহলে তার পরিসীমা 40, তার পরিসীমা 40। অর্ধ পরিসীমা কত? 20। তাহলে এখানে অর্ধ পরিসীমা সমান সমানই এটা বলে দিয়েছে। তাহলে অর্ধ পরিসীমা 20 যদি হয়, তাহলে 4 ইন্টু বাহু ইকুয়াল টু 20, অর্থাৎ এ সমান সমান 5। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের বাহু কত বেরোলো এই জায়গাটা? একটা বর্গক্ষেত্রের বাহু বেরোলো 5 সেন্টিমিটার, যা দিয়েছে এখানে তাই, বোঝা গেল? 5 মিটার। বলেছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে ওর সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু সমান সমান কর্ণ। √2 ইন্টু বাহু, তো বাহু কত পেলাম? 5 পেলাম এর, তাহলে 5√2, ওর কর্ণ হচ্ছে 5√2। নেক্সট দুটো অঙ্ক, প্রথম অঙ্কটা এখানে প্রথম অঙ্কটা রিপিট হলো একবার, ঠিক আছে? তো বলেছে 7 ইন্টু 07, 7 ইন্টু 07 কে তুলে দিচ্ছি একবারে 10 নিয়ে নিলাম, ইন্টু 0.07, অর্থাৎ 7 দিয়ে নিচে 100, ইন্টু 7-এর পরে 4টে শূন্য। এর সরলতম মান কত? এর আগে আমরা করেছিলাম, 3টে শূন্য কাটতে পারি, কেটে দিলাম, 7 7 49 ইন্টু 49 সমান সমান 2401।
কমন অঙ্ক, এই জন্য ফটাফট করে দিলাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো দেখে মনে হবে যে পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলোই আসবে পরীক্ষায়। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 315। তো একটাকে ধরবে 5x আর একটাকে 7 ধরবে, কখনোই কিন্তু 7x ধরবে না দুটো, তাহলে x² হয়ে যাবে, ওই জায়গাটা x এর মান পাবে না তখন। ঠিক আছে, 315, একটাই x ধরবে, বা না ধরলেও চলবে, 1 ইউনিটের মান পেয়ে যাবে, তাই না? ধরলাম না 5 × 7 = 35 = 315, 1 ইউনিট সমান সমান 5 × 6 = 30, 3 × 5 = 15, 5 × 7 = 35, 9, তাই না? 1 ইউনিটের মান পাবো আমরা 9। তাহলে একটা হচ্ছে 5 নং 45 আর একটা 7 নং 63। 7 নং 63 ইউনিট ধরো বা না ধরো কোনো ব্যাপার না। দুইটি সংখ্যার গুণফল কত? তাহলে 63 আর হচ্ছে 45 এর গুণফল। $2835। নেক্সট অঙ্ক। এবার চলে আসা যাক একটা প্র্যাকটিক্যাল। এর পুরোপুরি কোনো ফর্মুলা নেই, জাস্ট প্র্যাকটিক্যাল ভাবতে হবে এবং প্র্যাকটিক্যালি অ্যান্সার দিতে হবে এটার। ঠিক আছে, একটু ভালো করে দেখবে। একটি ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়। সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হয়। যখন ওই ঘড়িটিতে, ওই বলতে যেটা খারাপ, ফাস্ট চলছে, ওই ঘড়িটিতে পরের দিন রাত 9টা 30 মিনিট দেখায়, তখন সঠিক ঘড়িতে সময় কত হবে? জাস্ট এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি, এটা রাইট ঘড়ি, এটা রং ঘড়ি। 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়, কোনটা? এটা 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়। সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হয়। সকাল 9টার সময় যদি ঘড়ি মেলানো হয়, তাহলে 9টার সময় একেও মেলানো হয়েছে, একেও মেলানো হয়েছে, 9টা 9টা, এটা রাইট, এটা রং। 9টার সময় কারেক্ট অ্যান্সার কারেক্ট টাইম মেলানো হয়ে গেছে। এবার ছেড়ে দিবে, মিলিয়ে ঘড়ি চালু, ঘড়ি চালু হয়ে গেল। এবার নিজেরা একটু ক্যালকুলেশন করতে থাকো। মেলানো হলো যখন ওই ঘড়িটিতে পরের দিন রাত 9টা 30 মিনিট, এটা সকালবেলা, মর্নিংয়ে 9টা যদি মেলায়, আজকে ডেট মর্নিং, আজকে 18 তারিখ 18/10/2025, আজকে যদি সকাল 9টায় মেলাই, তাহলে 18 তারিখে, তাহলে 19 তারিখে সকাল 9টায় রাইট টাইমই দেখাবে। কিন্তু যেটা রং, সেটা কিন্তু ওই যে বলেছে 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়, রং যেটা, সেটা কিন্তু 9টা 20 দেখাবে তখন। রাইট ঘড়ি 18 তারিখে 9টার সময়, 19 তারিখে 9টাই দেখাবে, রাইট ঘড়ি 24 ঘন্টাই হবে। পরের দিন সকাল 9টা, আজকে সকাল 9টা, পরের দিন সকাল 9টা, এটা ফার্স্ট ডে, সেকেন্ড ডে, পরের দিন সকাল 9টা, প্রথম দিন সকাল 9টা, পরের দিন সকাল 9টা, রাইট ঘড়ি রাইট টাইমই হবে। কিন্তু রং ঘড়ি এর সাথে তো মিলিয়ে রেখেছিল এই জায়গাটা। পরের দিন কি হয়েছে, সকালবেলা 9টা বাজার পরে 20 মিনিট বেশি হয়ে গেছে, রং ঘড়ি হয়ে গেল 24 ঘন্টা, 24 ঘন্টা 20 মিনিট ফার্স্ট। তাহলে বলেছে আবার যে ঘড়িটিতে পরের দিন রাত 9টা 30 মিনিট দেখায়। আগের দিন যে সকালে দেখিয়েছিল, সকালে রাত পার হলো, সকাল হলো 9টা, 24 ঘন্টা হলো, এর 9টা 20 বাজলো, এই ডেট অর্থাৎ 19 তারিখের ডেটে যখন রাত 9টা বাজবে, 19 তারিখের ডেটে, 18 তারিখের ডেটে 9টা, এর সাথেও 9টা মিলিয়ে রেখেছে। 19 তারিখের ডেটে 9টাই দেখাবে রাইট ঘড়ি, কিন্তু 19 তারিখের ডেটে সকালবেলা 9টায় 9টা 20 দেখাবে। বলেছে 24 ঘন্টায় 20 মিনিট ফার্স্ট হয়, কিন্তু 19 তারিখের ডেটেই যখন সকাল 9টা থেকে রাত 9টা হবে, তো 12 ঘন্টা নিয়ে নিল, আরো রাত 9টা 12 ঘন্টা নিয়ে নিল। তাহলে রাত্রে 9টা যখন হবে, তখন কটা বাজবে? সকাল 9টা, রাত 9টা। তো 24 ঘন্টার জন্য যদি 20 মিনিট নেয়, তো 12 ঘন্টার জন্য 10 মিনিট আরো নিবে, অর্থাৎ 20 এটা তো থাকবেই, প্লাস 10 আরো নিবে। ওই জন্য বলেছে 9টা 30 দেখাচ্ছে, কিন্তু রাইট টাইমের ঘড়িটা
পরের দিন 19 তারিখে সকাল 9টা হলে রাত্রে 9টায় কি সে কি তার চেঞ্জ হবে টাইম? সে তো 9টাই দেখাবে, রাইট টাইম ঘড়িটা 9টাই দেখাবে। তো রাইট সঠিক ঘড়ি যেটা সেটা 9টাই দেখাবে। সেটা কি দেখাবে? ওই দিন রাত্রে 19 তারিখের ডেটে রাত 9টাই দেখাবে। তো বলেছে তখন সঠিক ঘড়ির সময় কত হবে? রাত 9টা। বোঝা গেল? রাত 9টা। এ কিন্তু 10 মিনিট বেশি হবে, কারণ সকাল 9টা থেকে রাত 9টা 12 ঘন্টা এক্সট্রা বেশি হয়ে গেছে বলে ঘন্টা 24 ঘন্টায় যদি 20 মিনিট ফাস্ট হয় তাহলে 12 ঘন্টায় 10 মিনিট ফাস্ট হয়ে যাবে। ওই জন্যই বলেছে 9:30 হয়ে গেছে ওই জায়গাটা, 10 মিনিট নিয়ে নিচ্ছে 12 ঘন্টার জন্য। কিন্তু এ তো টাইম চেঞ্জ হবে না, এর তো ফাস্ট নেই, এ তো 9টাই বাজবে তখন রাত। বোঝা গেল? প্র্যাকটিক্যাল অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে cos স্কয়ার 25 ডিগ্রি, cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার 65 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি এর মান কত? তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে হবে, যে cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার ইন্টু 90 মাইনাস থিটা, তাই না? তাহলে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি, থিটার মান কত? 65। তাহলে থিটার মান যদি আমি এখানে 65 বসাই তাহলে আমি এখানে কি পাবো? সাইন স্কয়ার, আমরা জানি যে সাইন সমান সমান cos ইন্টু 90 মাইনাস থিটা সমান সমান সাইন। তাহলে cos স্কয়ার সমান সমান cos স্কয়ার ইন্টু 90 মাইনাস থিটা সমান সমান সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা। তাহলে এই জায়গাটা সাইন স্কয়ার থিটা কত পাবো? 90 থেকে যদি আমি বিয়োগ দেই তাহলে এখানে 25 ডিগ্রি পাবো। এটা সমান সমান সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার ইন্টু 90 মাইনাস থিটা সমান সমান সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা হলো সাইন স্কয়ার 25 ডিগ্রি। তাহলে আমরা জানি cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার ইকুয়াল টু 1। আমরা জানি কি? আমরা জানি cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার, cos স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা সমান সমান 1 জানি। তাহলে এই জায়গাটার টোটালটার মানটা কি হবে? 1 হবে। তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা, tan 45 ডিগ্রির মান 1, সব মান 1, এর স্কয়ার মানে কি একই হবে, তাই না? তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি? 0। অনেকের হয়ে গেছে অলরেডি অঙ্ক, তো বোঝাতে তো হবে। তো এগুলো না জাস্ট খালি সূত্রগুলো, ছোট ছোট সূত্র মনে রাখতে হবে এবং পরীক্ষায় ছোট ছোট সূত্রগুলো থেকেই অঙ্ক দেবে। হ্যাঁ, সেগুলো একটু মনে রাখতে হবে। চারটা, যে তার মান কত, এটা থেকে ওটা কনভার্ট করলে কি করতে হয়, বা এটা লিখলে কি হয়, তাই না? সাইন স্কয়ার থিটা সমান সমান cos স্কয়ার ইন্টু 90 মাইনাস থিটা সমান সমান সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার সমান সমান 25 ডিগ্রি, আর cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার সমান সমান 1, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1। তো থিটা তো মানে একই পেয়ে গেলাম না, 25 ডিগ্রি, তো 1 পেলাম, আর এখানে 1 মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি, অর্থাৎ একের স্কয়ার মানে একই থাকবে, ইকুয়াল টু 0 অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি ক্লাসে 800 জন ছাত্রছাত্রী পড়ে। কতজন ছাত্রছাত্রী পড়ে? 800 জন ছাত্রছাত্রী পড়ে। যদি একদিন ছাত্রছাত্রীদের মধ্যে 1/10 অংশ অনুপস্থিত থাকে, অর্থাৎ 1/10 অংশ অর্থাৎ 80 জন ছাত্র অনুপস্থিত, তাহলে 720 জন উপস্থিত। 720 জন উপস্থিত, 80 জন বাদ দিতে হবে। তবে সেদিন কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল? 720 জন। সিম্পল ম্যাথ এটা। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এই টাইপের অঙ্কই পরীক্ষায় দেবে 2-3টা করে। হ্যাঁ, এই লসাগু গসাগু থেকে থাকবেই এখান থেকে। তো 20, 42 আর হচ্ছে 63 এলসিএম করতে হবে, লসাগু বের করে যা বেরোবে তার সাথে 1 কি করতে হবে? অ্যাড করে দিতে হবে, উত্তর কমপ্লিট হয়ে যাবে। তাহলে এর লসাগু তো 2 দিয়ে আগে ভাঙি। 3 × 30, 3 × 7 = 21, আর হচ্ছে 6, 1260 হচ্ছে এলসিএম। কিন্তু 1 অবশিষ্ট থাকছে বলছে, এটা তো ভাগ চলে যাবে,
এক অবশিষ্ট করতে গেলে এর সাথে এক যোগ করলে তবেই তো এক অবশিষ্ট থাকবে, তাহলে এর সাথে এক অ্যাড করে দিতে হবে। 1261 অ্যান্সার। নেক্সট অঙ্ক 5 + 6 + 7 + 8 প্লাস ডট ডট দিয়ে 19 মান কত? এটা হচ্ছে ক্রমাগত সংখ্যার যোগফল। 1 থেকে 4 পর্যন্ত নেয়নি, 5 থেকে শুরু করেছে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত এটাও একটা ফর্মুলায় ফেলতে হবে, এইটুকুর মানটাকে বিয়োগ করতে হবে। এই 5 থেকে 19 পর্যন্ত যখনই যাব, এটা হচ্ছে এখানে n = 19 আর এখানে n = 4, এখান থেকে যেটা পাবো তার থেকে এটা বিয়োগ করতে হবে, কারণ এই পর্যন্ত নেয়নি 4 পর্যন্ত। তাহলে ক্রমাগত সংখ্যার যোগফলের সূত্র কি? n × n + 1/2 মাইনাস n × n + 1/2। এটা এই মানটা বসাতে হবে আর এটা এখানে বসাতে হবে। n হচ্ছে 19, 19 আর 1 20/2, এখানে পাবো 190 মাইনাস এই জায়গাটা n হচ্ছে 4 আর n + 1 5/2, এখানে হবে 10, বিয়োগ করলে 180 উত্তর। এই পর্যন্ত নেয়নি, এটাকে একটা ফর্মুলা এখানে রাখতে হবে, যেখানে n = 4 এবং এখানে n = 19। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এই অঙ্কটা ছিল হচ্ছে টোটালটার মধ্যে রুট, হ্যাঁ, √4 প্লাস √44 প্লাস √1000 10,000 এরকম ছিল, কিন্তু হয়ে ওঠে না, কোশ্চেনটা বানাতে গেলে হয় না। তো যাই হোক, এরকম ছিল অঙ্কটা, ঠিক আছে, নালে আবার করতে গেলে করতে পারবে না। তো এখান থেকে এর বর্গমূল হচ্ছে 100, 100 সাথে 44 যোগ 144 যার বর্গমূল 12, 12 সাথে 4 যোগ করলে 16 যার বর্গমূল 4, উত্তর কি হবে? 4 হবে। তাহলে এখানে 100 + 44, রুট উঠে গেল, চলে গেল সব, ঠিক আছে। তাহলে এটা রুটের মধ্যে হয়ে গেল 144, এর বর্গমূল 12 উঠে গেল, এর সাথে যোগ হবে 16, রুটের মধ্যে হয়ে গেল, রুট উঠে গেলে বর্গমূল 4। এটা সিম্পল ম্যাথ। নেক্সট অঙ্ক বলেছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ ও 50 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙাকার ড্রামে যে তেল ধরে। আগে আমাকে ছবিটা আঁকতে হবে। এটা একটা চোঙ, একটা ড্রাম, যার ব্যাসার্ধ এখান থেকে এটা 20 সেন্টিমিটার, এটা তার উচ্চতা 50 সেন্টিমিটার। এর ভিতরে যে তেল ধরে, ড্রামে যে তেল ধরে তা দিয়ে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো অর্ধগোলাকৃতি বাটি পূর্ণ করা যাবে। এবার অর্ধগোলাকার বাটিটাও আঁকতে হবে। এটা হচ্ছে অর্ধগোল, এটা অর্ধগোলাকার বাটি যার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলে উত্তর পেয়ে যাব। এর আয়তন দিয়ে ভাগ করতে হবে এর আয়তনকে। তাহলে এর আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr² বাই একটা সম্পূর্ণ গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr³। এটা সম্পূর্ণ অর্থাৎ টোটাল গোলকের, কিন্তু অর্ধগোলক যখনই বলবে 2/3 πr³। এটা পূর্ণ গোলক, এটা অর্ধগোলক, এগুলো মনে রাখতে হবে সূত্র। এটা দিয়ে কাজ করতে হবে, অর্ধগোলক যেহেতু বলেছে। তাহলে পাই ইন্টু r² অর্থাৎ 20² 400, h এর মান 50, এটা মিটিয়ে দিচ্ছি, সাইডে লিখে দিচ্ছি 2/3 πr³, এটা অর্ধ, বাই অর্ধগোলকের যেটা 2/3 ইন্টু πr³, আর কত দিয়েছে? 5 সেন্টিমিটার। তাহলে একে একবারে 125 লিখবো না আমি, কাজ কাটতে একটু সুবিধা হবে। এই 3টা উপরে চলে যাবে, যেহেতু নিচে আছে রেখে দিলাম এইখানে, কেটে দিলাম। 5 × 5 = 25, 25 × 2 = 50, 5 × 8 = 40, কেটে গেল, 2 2 কেটে গেল, 3 × 8 = 24, 240 উত্তর। বোঝা গেল? এবার নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি এবং উচ্চতা
20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? 30% বৃদ্ধি, অর্থাৎ আগে 100 ছিল পরে 130, আর উচ্চতা 20% হ্রাস, আগে 100 ছিল পরে 80/100। পাতি অঙ্ক, আগে 100 ছিল ওটা ধরে রাখতে হবে। 8 13 104, আগে 100 ছিল এখন 104 হয়েছে, 4% বেড়ে গেছে। তাহলে উত্তর কত? 4% বৃদ্ধি। নেক্সট অঙ্ক, এটা বীজগণিতের অঙ্ক, ফর্মুলা ইউজ হবে খালি শুধু। x = 2 + √3 এবং xy = 1, তাহলে x³ + y³ = কত? এখানে কাজ হচ্ছে এখান থেকে একটা মান নিতে হবে। আমি y এর মান নিচ্ছি, y এর মান হচ্ছে 1/x, yটা রেখে xটা নিচে রাখলাম 1/x। এবার এটাকে ফর্মুলায় ফেলতে হবে। a³ + b³ এর ফর্মুলা কি? a³ + b³ হচ্ছে a² + b² - ab * a + b। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলায় ফেলতে হবে অঙ্কটাকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে x² মানে এই যে x এর মান এখানে পুট করো, 2 + √3² প্লাস y এর মান কত পেয়েছি? 1/x। তার আগে আরেকটু কাজ আছে, এটাকে একটু কাজ করতে হবে 1/x আনার জন্য। এটাকে যখনই কাজ করতে যাব, তাহলে আমি এটাকে যদি 1/x লিখি, তাহলে এই মানটাকেও 2 + √3 লিখে এর করণী করতে হবে। করণী করে 1/x এর মানটা আনতে হবে এই জায়গাটা, তাই না? তাহলে আগে এখানে করণী করে দেখে নিচ্ছি। = 1/2 + √3, করণী করলে উপরে গিয়ে 2 - √3 আর নিচে 2 - √3, a + b * a - b, a² - b² সূত্র আছে। নিচে কত থাকবে? 2 × 2 = 4 আর 3 1 থাকবে নিচে। তার মানে 1/x = 2 - √3 পেলাম, যেটা y এর মান, এই যে, ঠিক আছে? এবার এই মানটা কি করতে হবে? এখানে পুট করতে হবে। এই লাইনটা একটু পরে লিখছি, এই লাইনটা পরে বলছি, এখানে না লিখে এখানে লিখে দিচ্ছি। এই লাইনটা পেয়ে গেলাম, এই মানটা 1/x এর মান। এবার x² এর মান এটা এবার পুট করে দাও। তো 2 + √3² প্লাস y² y = কত? 1/x, 1/x, তার মানে এরও হোল² করতে হবে। কোনটা? এই যেটা 2 - √3²। তারপরে কোথায় যাব? -xy, -xy এর মান কত? 1 * x + y, x + y, x এর মান কত? 2 + √3, আর y এর মান কত? 2 - √3 লিখে দিলাম, সম্পূর্ণ মানগুলো পুট করে দিলাম। তাহলে এখানে হচ্ছে a² + b² প্লাস 2ab প্লাস a - b হোল² ফেলতে হবে। এবার a² প্লাস b² মাইনাস 2ab মাইনাস 1 ইন্টু এটা, তাই না? এটাকে কেটে দিলে এখানে আমি 4 পাচ্ছি, তাই না? এখানে গুণ আকারে 4 আছে, গুণ আকারে 4 আছে এই জায়গাটা, পরে আসছে পরের লাইনে। তাহলে 4 প্লাস এটা 3, এই জায়গাটা দেখো, এই টোটাল অংশটা কেটে যায়, কেটে গেল। এখানে আমি পাচ্ছি কত? 4 প্লাস 3, তাহলে এখানে পাচ্ছি 7 প্লাস 7 মাইনাস 1, তার সাথে এখানে 4 গুণ আছে। তাহলে এটার কাজ করে দাও আগে। 7 7 14, থাকলো কত? 13 ইন্টু 4, 4 13 52 উত্তর। দেখেও অঙ্ক ছোট, কিন্তু টানতে গিয়ে তারপরে লম্বা হয়ে যায়। কোন জিনিস কাটলে বড় হয়? পুকুর, ওই টাইপের, তাই না? কোন জিনিস কাটলে বড় হয়? পুকুর। নেক্সট অঙ্ক এখানে আটায়, ঠিক আছে? এখানে দেখে নাও, এখানে আটালে কোশ্চেন আসবে না, এই জায়গাটা গ্যাপ হয়ে গেল না, হয়ে যেত। একটি দ্রব্য 8% ক্ষতির বদলে, এখানে ধরাচ্ছি, বোঝা গেল? এটা জাস্ট ফর্মুলা ইউজ করে নিয়ে আসলাম। বলেছে একটি দ্রব্য 8% ক্ষতির বদলে 8% লাভে বিক্রি করে। জিনিসটার দাম ছিল 100, 8% ক্ষতি অর্থাৎ 92 টাকা, 8% লাভ করলো 108 টাকা,
যার ফলে 12 টাকা বেশি হয়ে গেল, অর্থাৎ এই দুটো বিক্রয়ের মধ্যে পার্থক্য হয়ে গেল 12 টাকা। তো এই বিক্রয়ের মধ্যে পার্থক্য কত পার্সেন্টের? 16%, অর্থাৎ 16% সমান সমান 12 টাকা ইন্টু 100/16 পার্সেন্টেজ হলো, এটা লিখলাম। এবার বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। এই যে পার্সেন্টেজ উপরে দিয়ে দিয়েছে মানে ক্রয় মূল্য বেরিয়ে যাবে, তাই না? 3 4 12, 4 4 16, 4 25 100, 3 25 75 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 75 টাকা। নেক্সট অঙ্ক, একটি গোলকের তেলের ক্ষেত্রফল, না ওই জায়গাটা তলের ক্ষেত্রফল হবে। একটি গোলক, তার তলের ক্ষেত্রফল তলাটির ঘনফলের 3 গুণ, অর্থাৎ এই গোলকের আয়তনের 3 গুণ। বোঝা গেল? এর গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এবং এর আয়তন হচ্ছে একটু আগেই করালাম 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে আয়তন, তাই না? এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এটা সূত্র হচ্ছে আয়তনের। তো এর 3 গুণ হচ্ছে এই তলের ক্ষেত্রফল। তল বলতে এর পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে। তাহলে 4 পাই আর স্কোয়ার, আর এর মান টান কিছু দিয়েছে? দেয়নি। 4 পাই আর স্কোয়ার ইকুয়াল 4/3 পাই আর কিউব। এর 3 গুণ, বা এর সাথে 3 গুণ করে দাও, ব্র্যাকেট না দিলেও চলবে, 3 গুণ। মানে এই 3 3 কেটে যাবে, এই 4 4 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, এখানে একটা আর থাকবে, এই পাশে 1 থাকবে। 3টে আর আছে, 2টো আর আছে, তাহলে 2টো আর কেটে গিয়ে এখানে একটা আর থাকবে, অর্থাৎ ব্যাসার্ধ 1। তো বলেছে গোলকের ব্যাস কত। ব্যাসার্ধ 1, ব্যাস করতে গেলে 2 গুণ করতে হবে, তার মানে 1 × 2, তাই না? 1 × 2, অর্থাৎ 2 সেন্টিমিটার তার ব্যাস। বোঝা গেল? সুন্দর অঙ্ক, জাস্ট খালি ফর্মুলা সূত্র ফেলো, অঙ্ক কমপ্লিট। 6 দিনে একটি জমির 2/5 অংশ করতে পারে। 2/5 অংশ 6 দিনে ডাইরেক্ট উপরে কেটে দিলে 3 × 6, 3 × 5 = 15, অর্থাৎ 1 ইউনিট 15 দিন করবে। এক কাজ 15 দিন লাগবে এর। নেক্সট, বি 10 দিনে ওই জমির 1/3 অংশ করে। 1/3 অংশ করে 10 দিনে, বজ্র গুণন করলে এক কাজ করতে লাগবে তার 30 দিন। দুজনেরই পেয়ে গেলাম। তাহলে এ একটা কাজ 15 দিনে করবে, আর বি ওই কাজটা 30 দিনে করবে, পেয়ে গেলাম। তো বলেছে উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ কাজ করবে। একসাথে যদি করতে যায় তাহলে 15 × 30, এটা জটিল হয়ে যাবে। তো জাস্ট খালি 15 30 এইভাবে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। 2 1, অর্থাৎ ক্ষমতা কত? 3। আর এর কত অংশ বলেছে? 4/5 অংশ। ব্যাস হয়ে গেল। 3 × 10 = 30, 5 × 2 = 10, 4 × 2 = 8। কতদিন লাগবে? 8 দিন। নেক্সট অঙ্ক, 3টি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। 2.5 মিটার, 1.5 মিটার আর 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে। দশমিক তুলে দিয়ে 10 নাও, এটাও 10 নাও, 10 নাও, উপরের লসাগু করো, নিচের গসাগু করো, বাস অঙ্ক কমপ্লিট। উপরের লসাগু করতে গেলে কত হবে? 25 15 35। নিচের গসাগু তো 10ই হবে, তাই না? 10 দিয়ে ভাগ করলে 10ই হবে গসাগু। তো 5 5 = 25, 3 5 = 15, 5 7 = 35, 75 আর হচ্ছে 7, 52, 5, নিচে কত থাকবে? 10, অর্থাৎ 52.5। 52.5 উত্তর। উপরের লসাগু, নিচের গসাগু, কমপ্লিট উত্তর। নেক্সট অঙ্ক, 52/x = √169 হয়ে গেছে অলরেডি এতক্ষণে অঙ্ক। এর বর্গমূল হচ্ছে 13, এর বর্গমূল 17, তাই না? 17 13 17, তাহলে লিখে দিচ্ছি এখানে ডাইরেক্ট মিটিয়ে দিয়ে, জায়গা কম হবে। 4 13 52, 4 7 14
সরি কি বলছি, 4 17 68, 68 উত্তর। নেক্সট অঙ্ক, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। এই একটা বর্গক্ষেত্র আর এই একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই এ এ এ অর্থাৎ 3a এর পরিসীমা, এর পরিসীমা 4 ইন্টু বাহু, এদের পরিসীমা সমান। ক্লিয়ার? এটুকু বলেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল 16√3। ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ক্লিয়ার? এটার ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল 16√3। অঙ্ক শিখতে গেলে জাস্ট খালি এদের সূত্রগুলো মনে রাখতে হবে। √3 কেটে গেল, 4 16 64, অর্থাৎ a স্কোয়ার ইকুয়াল টু 64, a সমান সমান 8, রুট ওভার করলে বর্গমূল 8। তাহলে এর পরিসীমা সমান, তাহলে 4 ইন্টু বাহু ইকুয়াল টু 3 8 24, তাহলে 4 6 24 কেটে গেল, তাহলে বর্গের বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। উত্তর কমপ্লিট। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। নেক্সট অঙ্কতে কিছুই নেই, বলেছে 1/2 এর পাওয়ার -2 প্লাস 1/3 এর পাওয়ার -2 প্লাস 1/4 এর পাওয়ার -2। যখনই পাওয়ার -2 তখনই একে টোটালটাকে এই 1/4 কে 1 করে দিবে। কিরকম? 1/1/4 স্কোয়ার। বোঝা গেল? এটাকেও তাই করব, 1/1/3 স্কোয়ার। জাস্ট দেখিয়ে দিচ্ছি, না হলে আবার অনেকে বুঝতে পারবে না। 1/1/2 এর হোল স্কোয়ার প্লাস একেও করতে হবে, মাইনাস আছে যেহেতু নিচে আনলে প্লাস হয়ে যায়, তাহলে 1/1/3 স্কোয়ার প্লাস 1/1 এটা। এবার প্রত্যেকটা 2 দেখো নিচে উল্টে গিয়ে উপরে থাকবে। 2 বলছি প্রত্যেকটা, এর 2 উপরে, এর 3 উপরে, এর 4 উপরে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, জাস্ট খালি 2 কে উপরে নিয়ে স্কোয়ার করে দাও। 2 কে উপরে নিয়ে স্কোয়ার, 3 কে উপরে নিয়ে স্কোয়ার, 4 কে উপরে নিয়ে স্কোয়ার। এটাই 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 29। কত উত্তর? 29। নেক্সট অঙ্ক, একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10%, ছাত্রদের 1/20 অংশের সমান। তাহলে আমি বিদ্যালয়ের ছাত্রীদের 10%, ছাত্রী আমি ওয়াই ধরলাম, তার 10%, ছাত্রী ওয়াই ধরবো কি, ছাত্রী গার্ল ধরলাম, তার 10%, ছাত্রদের 1/20%, 1/20 সমান। ছাত্র হচ্ছে বয়, তার 1/20 মানে b/20। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? 5 20 100, 5 দুগুণে 10, তাহলে 2g ইকুয়াল টু b, অর্থাৎ এই পাশে কিছু নেই মানে 1, অর্থাৎ g এর মান হচ্ছে 1 আর b এর মান হচ্ছে এই পাশেরটা 2। তো শেষে কি বলেছে সেটা একটু খেয়াল করতে হবে, হুট করে অ্যান্সার মেরে দিলে হবে না কিন্তু। বলেছে ছাত্র ও ছাত্রীর সংখ্যা, ছাত্র কত 2, ছাত্রী কত 1, তাহলে এটা উত্তর 2:1, 1:2ও দিয়ে রেখেছে, হুট করে মেরে দিবে 1:2, ভুল জায়গায় চলে যাবে। বোঝা গেল? একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? আগে 100 ছিল, এবার 5% হ্রাস মানে 95, একটু আগেই করলাম, এবং প্রস্থ 10% বৃদ্ধি অর্থাৎ 110/100। 100 থেকে কমে গেলে যা কমবে সেটা মাইনাসে চলে যাবে উত্তর, আর বেড়ে গেলে সেখান থেকে 100 বিয়োগ করে দিতে হবে। তাহলে 95 আর 11, 1 ঘর পর দশমিক, 104.5 হয়ে গেছে। তাহলে কত বেড়েছে? 4.5 বেড়ে গেছে। এটাই উত্তর, এটা বৃদ্ধি। নেক্সট অঙ্ক চলে এসছে আবার সেই একই টাইপের, এর আগেও পেয়েছিলাম। অঙ্কটাতে
1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4 ইন্টু 1 মাইনাস 1/5 ডট ডট দিয়ে 1 মাইনাস 1/25 ইকুয়াল কত? দুটো কাজ করব আগে, এই দুটো কোনটা কাটছে, উপরেরটা কাটছে না নিচেরটা কাটছে সেটা দেখার জন্য। এখানে পাচ্ছি 2/3 আর এখানে পাচ্ছি 3/4, তাহলে নিচেরটাই কেটে গেল, 2 থেকে গেল, এই 2 উপরে থাকবে এবং এই 25টাও নিচে থেকেই যাবে, কারণ নিচে থেকে যাচ্ছে সব সময়, যতই করতে থাকো লাস্টে এটাও থেকে যাবে, এই যে এই 25টা, তাহলে উপরে 2 থাকবে আর নিচে 25 থাকবে, এটাই উত্তর, বাকি কিচ্ছু করার দরকার নেই। যারা ক্লাস করে তারা কিন্তু বুঝে গেছে ব্যাপারটা। এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে, আর যারা বুঝতে পারে না তাদের জন্য ট্রিক্স দাও, তাই না? এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য, সমান মূলধন পি টাকা 8% 6 বছর এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা। পার্থক্য করতে হবে, তাহলে পি পার্থক্য মাইনাস ইন্টু 10% 3 বছর সমান সমান 1800 টাকা, তাই না? 1800 টাকা, 3 × 30 6 × 48, 3 × 30 6 × 48 কত থাকছে? 18p/100 থাকছে ইকুয়াল টু এত। বোঝাই যাচ্ছে কত হবে? পি সমান সমান কাটলে একের পরে 4টে শূন্য, এটাই তো উত্তর, কাটলে তো এটাই আসবে। এইটুকু সাজাতে যাবে একটু টাইম। উত্তর কত? 10,000। নেক্সট অঙ্ক, 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। 24 সেকেন্ড 36 সেকেন্ড 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল 3টির আলো 10টা 15 AM এর একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন একসঙ্গে পরিবর্তন হবে? কখন পরিবর্তন হয়েছে? 10টা 15-তে AM এ, আবার কখন? তাহলে এর এলসিএম করো, এলসিএম কে সেকেন্ড আছে যেহেতু, এবার ওর এলসিএম বের করতে হবে, তারপরে 60 দিয়ে ভাগ করে মিনিটটা বের করতে হবে জাস্ট। তাহলে এলসিএম কত? লসাগু বের করো। চুয়ান্ন আর হচ্ছে 4, 216। 216কে 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 216কে 60 দিয়ে ভাগ করলে 4 6 24, বেশি হয়ে যাবে, 3 6 18, 36, 36/60 ইন্টু 60 কেটে গেল, তাহলে 3 মিনিট 36 সেকেন্ড পেলাম এখানে, 3 মিনিট 36 সেকেন্ড, অর্থাৎ 10টা বেজে 3 মিনিট এর সাথে অ্যাড করতে হবে, 3 মিনিট অ্যাড করলে হয়ে যাবে 18 মিনিট আর হচ্ছে 36 সেকেন্ড। উত্তর 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ড, 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ড AM। নেক্সট অঙ্ক, এ বি এবং সি 27,000 টাকা 81,000 টাকা আর 72,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত? 27,000 81,000 লেখার দরকার নেই, শুধু 27 81 72 অনুপাত আনতে হবে, তো শূন্যগুলো কেটে দিলাম, তো আগেই বাদ দিয়ে দিলাম। 3 9 27, 9 9 81, 8 9 72। তো বি যদি 36,000 টাকা পায়, অর্থাৎ 9 ইউনিট সমান সমান যদি 36,000 হয়, তাহলে 1 ইউনিট সমান সমান 4,000। টোটাল ইউনিট কত? 20 ইউনিট, 12 18 20 ইউনিট, তাহলে এর সাথে 20 ইউনিট গুণ করে দাও, 4টে শূন্য, 8-এর পরে 80,000 টাকা টোটাল। শেষ অঙ্ক বলেছে A/B সমান সমান 3:4। অঙ্ক একবার শিখতে পারলে তারপরে আর কোনো সমস্যা নাই, তাই না? শিখতে হবে অঙ্ক, জাস্ট আগে অঙ্ক শিখতে হবে। আমাদের বাড়িতে ছেলেরা রেলের জন্য প্রস্তুতি নেয়, সবগুলো ছেলে রেলের জন্য, ডিফেন্সের জন্য যায় না, কারণ
ডিফেন্সের জন্য গেলেও কিনা ওই আগে থেকে যে আমি রেলে লোকো পাইলট, আমাদের গ্রুপ যেটা সিনিয়র গ্রুপ ছিল, সিনিয়র গ্রুপেরই আমি সিনিয়র ছিলাম, তো তখন থেকে রেলের পেছনেই, তো যতই হোক ওই রেলের পেছনেই যায়, আর এদিক ওদিক তাকায়ও দেখে না কে যে আরগুলো কি করব, অ্যাপ্লাই করে যায়, পরীক্ষা দেয়, যদি হয় হবে, না হলে না, কিন্তু টার্গেট একটা রেলে, তাই না? তো টার্গেট থাকতে হবে, রেল, ডিফেন্সে, ডব্লিউবি, যে কোনো টার্গেট রাখতে হবে, কিন্তু টার্গেট রাখতে হবে তার হাইট অনুসারে। আমি ছোট, আমার হাইট হয় না, আমি ডব্লিউবির জন্য খাটছি, ডিফেন্সে হবে না, ভুল থিঙ্কিং, ওটা ভুল। আমার হাইট লম্বা চওড়া, একটু দৌড়াদৌড়ি করছি, খাটছি, তাড়াতাড়ি সাকসেস হবে, তাই না? আমি লম্বা চওড়া এবং সায়েন্সও স্ট্রং, তাহলে একটু ভালো দিকে নজর দিই, তাই না? এই পর্যন্ত যদি ভাবতে থাকো, চিন্তা যদি এই পর্যন্ত রাখো, না হলো এই পর্যন্ত হবে, মানে চাকরির ব্যাপার বলছি, এখানে যদি ভাবতে থাকো, উঁচু ভাবো, তাহলে না হলে একটু নিচে পাবে। আর যদি একদম নিচে ভাবে কোনো রকম একটা পেলেই হলো বাস, তাহলে তো গেল গোল্লাই ওইখানের দ্বারা আর কিচ্ছু হবে না। তারপরে A/B 3:4, এর মান 3, বির মান 4, ডাইরেক্ট বসিয়ে দিই, তাই না? 3 7 21 যোগ 3 4 12, 3 7 21, 3 4 12, এখানে যোগ হলে কত হবে? 33, আর এখানে হচ্ছে 9, 3 11 33, 3 3 9, 11:3 উত্তর, 11:3। নেক্সট অঙ্ক, চক্রবৃদ্ধি। 2000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? 2000 টাকা 1 + 8%, 2 বছরের মাইনাস 2000, এটা একটা ফর্মুলা। তো এখান থেকে আমি কেটে ডাইরেক্ট 4 25 100, 4 2 8, 27/25 এর স্কোয়ার পাই, তাই না? এই জায়গাটা থেকে আমি 27/25 এর স্কোয়ার ইন্টু 25, তাই না? তাহলে 8 25 200, অর্থাৎ 80 দিয়ে কেটে গেল, 5 16 80, 5 5 25 কেটে গেল, এখানে পাচ্ছি 5 5 25, 26 27, 4 5 20, একটা কেটে দিলাম দশমিক দিয়ে, তার সাথে 5.4 গুণ করতে হবে, 42 4, তাহলে 432 5.4। ছিল 2000, হয়ে গেছে 2332, এই টাকাটা বাড়তি 332.80 টাকা, 332.80 টাকা বাড়তি, এই টাকাটা সুদ। 332.80 টাকা, সি নম্বর অ্যান্সার। অনেকগুলো অঙ্ক ছিল, 28টা না 29টা অঙ্ক, তার মধ্যে পরিমিতি থেকে অনেকগুলো অঙ্ক ছিল, তাই না? তো পরিমিতির অঙ্ক সূত্রগুলো পরীক্ষার আগে একটু দেখে যাবে, অবশ্যই দেখে যাবে, কারণ ডব্লিউপির এসআই তো পেলাম না মনে হয়, ছিল কি? ছিল না। তো কনস্টেবলে থাকতে পারে, তার জন্য তৈরি হওয়া, প্রস্তুতি নাও, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। পরীক্ষা আসার মতো ম্যাথগুলোই নিয়ে আসবো, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক, WBSSC গ্রুপ সি বা ডি এর জন্য, সবগুলো কিন্তু কম্বাইন্ড থাকছে, সাথে লিলার আর প্র্যাকটিস সেটও চলছে, সেটাও চলবে, আর সাইড থেকে এগুলোও চলবে। এগুলো মাঝে মাঝে সেট 1 সেট 2 দিই, ওগুলো WBSSCর সেট, ডি গ্রুপ সেট, সি গ্রুপের সেট থেকে ম্যাথ একটু চেঞ্জ হয় না, লিলারের সেট থেকে যে অঙ্কগুলো করাই, তার থেকে কিন্তু এই দেখবে অনেকটা ডিফারেন্স টাইপের অঙ্ক, তাই না? অনেকটা, কারণ সবার থিঙ্কিং তো এক না, ওই সেটটা বানাচ্ছে, তার থিঙ্কিংয়ে ম্যাথ ফেলছে, ওখানে ম্যাথ দিচ্ছে, এখানে এই থিঙ্কিংয়ে ম্যাথ হচ্ছে, এগুলো সব ইম্পর্টেন্ট ম্যাথ। এগুলো প্র্যাকটিস করলেই আমার মনে হয় পরীক্ষার হলে, যে আজ পর্যন্ত যত ক্লাস দিয়েছি, আশা করি অঙ্কে আটকাবে না, যদি সে ধৈর্য সহকারে চ্যানেল মানে ক্লাসগুলো দেখে শুরু থেকে শেষ পর্যন্ত। এই পর্যন্ত থাক, নেক্সট আবার নিয়ে আসবো। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে।